So, hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. হ্যালো ভিওন, এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির আন্ডারে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজগুলোর জন্য নিট ইউজি 2025-এর যেটা স্টেট কোটা কাউন্সিলিং হচ্ছে সেই কাউন্সিলিংয়ের রাউন্ড 3 কাউন্সিলিংয়ের কী কী ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যেগুলোকে মাথায় রেখে তারপর রাউন্ড 3 কাউন্সিলিংয়ের জন্য তোমাদের প্ল্যান করা উচিত। এবং যখন তোমরা চয়েস ফিলিং করবে রাউন্ড 3 কাউন্সিলিংয়ের জন্য তখন অবশ্যই এই বিষয়গুলো তোমাদের মাথায় রেখে তারপর তোমাদের কলেজ প্রেফারেন্স লিস্ট তৈরি করে চয়েস ফিলিংটা করা উচিত। কেমন? ওকে, তো চলো এক এক করে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির ইনফরমেশন বুলেটিন থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই ইনফরমেশন বুলেটিনে কোন পয়েন্টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। কেমন? ওকে, প্রথমত রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি ফ্রেশ রেজিস্ট্রেশনের অপরচুনিটি দেয়। ফ্রেশ রেজিস্ট্রেশন কারা করতে পারবে? যে সমস্ত ক্যান্ডিডেটসরা রাউন্ড 1 অথবা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করেনি সেই সমস্ত ক্যান্ডিডেটসরা রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে, দুবার রেজিস্ট্রেশন বা মাল্টিপল টাইমস অফ রেজিস্ট্রেশন WBMCC অ্যালাউ করে না। কেমন? তো তোমরা যারা যারা রাউন্ড 1 অথবা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো তোমাদের আর রাউন্ড 3 কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে না। যদি তোমরা আপগ্রেডেশনের জন্য রাউন্ড 3 কাউন্সিলিং পার্টিসিপেট করছো তাহলে ডেফিনেটলি তোমরা চয়েস ফিলিং করতে পারবে। আর যদি কেউ রাউন্ড 1 অথবা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো কলেজ না পেয়ে থাকো তোমরা রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ডেফিনেটলি চয়েস ফিলিং করতে পারবে। এবং যদি কোনো ক্যান্ডিডেট এরকম থাকো যারা রাউন্ড 1-এ কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছিলে, এবার অ্যালোটেড কলেজে রিপোর্টিং করনি, ফ্রি এক্সিট নিয়েছো, রাউন্ড 2 কাউন্সিলিং পার্টিসিপেট করেছো, হয়তো বা কোনো কলেজ তোমাদের অ্যালোটেড হয়নি, তোমরা ডিরেক্টলি রাউন্ড 3 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করতে পারবে। আমি এক এক করে প্রত্যেকটা ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস এই ভিডিওতে কভার করবো। কেমন? তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। ওকে, তাহলে কারা কারা রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে? যে সমস্ত ক্যান্ডিডেটসরা রাউন্ড 1 অথবা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করেনি শুধুমাত্র তারাই রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করার অপরচুনিটি পাবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি জাস্ট একটু মেনশন করে দিচ্ছি যে যারা যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করবে, ফ্রেশ রেজিস্ট্রেশন করার পর যখন তোমরা ফি পেমেন্ট করবে, ফি পেমেন্ট করার পর তোমরা দেখবে একটা সার্ভার জেনারেটেড ক্যান্ডিডেট প্রোফাইল লেটার তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। সেই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে একটা ডেট মেনশন করা থাকবে এবং একটা ভেন্যু মেনশন করা থাকবে। এই ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে যে ডেট এবং যে ভেন্যু মেনশন করা থাকবে সেই ডেটে সেই ভেন্যুতে সেই নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তোমরা এলিজিবল হবে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করার জন্য। কেমন? আচ্ছা, এরপর দেখো কি বলেছে, দি সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস হু রিমেইন নট অ্যালোটেড টিল রাউন্ড 2 আর অ্যালাউড টু পার্টিসিপেট ইন রাউন্ড 3 স্ট্রেট অ্যাওয়ে বাই ফ্রেশ চয়েস ফিলিং, দে ডু নট নিড টু পে দি কাউন্সিলিং ফি অ্যাগেন। মানে যারা রাউন্ড 1 অথবা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পাওনি তোমরা ডিরেক্টলি রাউন্ড 3 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করতে পারবে। তোমাদের নতুন করে কোথাও কোনো রকমের রেজিস্ট্রেশন করতে হবে না, কোথাও কোনো রকমের কোনো ফি পেমেন্ট করতে হবে না, তোমরা ডিরেক্ট এলিজিবল হয়ে যাবে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করার জন্য। কেমন? আচ্ছা, এরপরে দেখো কী বলেছে, এরপরের পয়েন্টটাই বলেছে, অলরেডি সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস ইন রাউন্ড 1, রাউন্ড 2 who failed to provide choices during the rounds are allowed to participate in round 3, they do not need to pay the counseling fee again। মানে ধরো কেউ রাউন্ড 1 অথবা রাউন্ড 2 যে কোনো একটা রাউন্ড অফ কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়েছো। কেমন? এবারে কোনো কারণবশত তোমরা রাউন্ড 1 অথবা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করতে পারোনি, তোমরা কিন্তু রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ডিরেক্টলি চয়েস ফিলিং করতে পারবে। তার জন্য তোমাদের অ্যাডিশনালি কোথাও কোনো রকমের কোনো ফিস পেমেন্ট করতে হবে না, কোথাও আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, তোমরা অটো এলিজিবল হয়ে গেছো রাউন্ড 3 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করার জন্য। তো তোমরা রাউন্ড 3 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করতে পারবে, তার জন্য অ্যাডিশনালি আর কোথাও কোনো রকমের কোনো ফিস পেমেন্ট করতে হবে না। আচ্ছা, তারপরে পয়েন্টটা দেখো, দ্য ক্যান্ডিডেটস হু ডিডেন্ট অ্যাপিয়ার ইন দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস ইন আর্লিয়ার রাউন্ডস মে মেক দ্য ফি পেমেন্ট অ্যাগেন অ্যান্ড ডাউনলোড দি ক্যান্ডিডেট প্রোফাইল লেটার টু অ্যাপিয়ার ফর দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। Such candidate, if verified successfully and accepted during the verification, will be allowed to participate in current round of counseling। মানে যদি কেউ রাউন্ড 1 অথবা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করেছো, রেজিস্ট্রেশন করার পরে ফি পেমেন্টও করে দিয়েছো কিন্তু ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওনি, যদি কোনো ক্যান্ডিডেট আগের দুটো রাউন্ডের মধ্যে কোনো একটা রাউন্ড অফ কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করে ফি পেমেন্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওনি, সেই সমস্ত ক্যান্ডিডেটসরা কী করবে, সেই সমস্ত ক্যান্ডিডেটসরা আবার নতুন করে ফি পেমেন্ট করবে, করে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করবে, করে ক্যান্ডিডেট প্রোফাইল লেটারে যে ভেন্যু এবং যে ডেট মেনশন করা থাকবে সেই ভেন্যুতে সেই ডেটে উপস্থিত হয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে। আচ্ছা, যদি কেউ এরকম থাকো যারা রাউন্ড 1 অথবা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে জাস্ট রেজিস্ট্রেশন করে রেখেছিলে, ফি পেমেন্ট করোনি, তোমরা কী করবে, তোমরা রাউন্ড 3 কাউন্সিলিং পার্টিসিপেট করার জন্য ফি পেমেন্ট করবে, করে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাটেন্ড করে ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করিয়ে নিয়ে তারপর রাউন্ড 3 কাউন্সিলিং পার্টিসিপেট করবে। ঠিক আছে, এরপর দেখো কী বলেছে, ক্যান্ডিডেটস হুজ অ্যালোটেড সিট ওয়ার ক্যান্সেলড
in round 2 due to inadequate documentation but still remain eligible for subsequent round with changed candidature are allowed in round 3 counseling for fresh choice filling. যদি কোনো ক্যান্ডিডেট এরকম থাকো যারা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছিল, এরকম কিছু ক্যান্ডিডেট থাকতে পারে যারা রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছিল, এবারে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে অ্যালোটেড কলেজে যখন তারা অ্যাডমিশন নিতে চায় বা রিপোর্টিং সেন্টারে যখন রিপোর্ট করতে যায়, তখন যদি তাদের কাছে কোনো একটা ডকুমেন্ট না থাকার জন্য তাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যায়, মানে সেই রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তারা অ্যাডমিশন নিতে না পারে, তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড 3 কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে উইথ চেঞ্জড ক্যান্ডিডেচার। চেঞ্জড ক্যান্ডিডেচার মানে ফর অ্যান এক্সাম্পল ধরে নিচ্ছি একটা ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট, ওকে, সে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছে। এবারে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে যখন সে অ্যালোটেড কলেজে রিপোর্টিং করতে গিয়ে কী দেখা গেল, তার যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা আছে সেটা ইনভ্যালিড। এখানে আমি ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট এক্সাম্পল নিচ্ছি, সেটা ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি যে কোনো ক্যাটাগরির সাথে হতে পারে। যদি রাউন্ড 2 কাউন্সিলিংয়ে অ্যালোটেড কলেজে রিপোর্টিং করার সময় বা অ্যাডমিশন নেওয়ার সময় যখন কলেজ লেভেলের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে তার কোনো একটা ডকুমেন্ট আনঅ্যাকসেপ্টেবল হয় এবং তার জন্য যদি তার অ্যাডমিশন প্রসেসটা ক্যান্সেল হয়ে যায় সেই লেভেলে, তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের ক্যান্ডিডেটসটা চেঞ্জ করে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারে। যেমন এই ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটটা তখন সেই কলেজ অথরিটিকে রিকোয়েস্ট করতে পারে যে আমাকে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসাবে পরের রাউন্ড অফ কাউন্সিলিংটা অ্যাটেন্ড করতে দিন। তো সেক্ষেত্রে সেই কলেজের যে নোডাল কাউন্সিলিং অফিসার আছেন উনি তোমার ক্যান্ডিডেটটা চেঞ্জ করে দেবে এবং তুমি রাউন্ড 3 কাউন্সিলিংটা অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট পার্টিসিপেট করতে পারবে। মানে এই ক্ষেত্রে আমি জেনারেল বলছি, যদি কোনো রকমের ডকুমেন্ট না থাকার জন্য তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যায়, তোমাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি থাকে যে তোমরা সেই কলেজের যিনি নোডাল কাউন্সিলিং অফিসার আছেন ওনাকে রিকোয়েস্ট করে তোমার ক্যান্ডিডেটটা চেঞ্জ করে নিয়ে সাবসিকুয়েন্ট রাউন্ড অফ কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তাহলে এরপরের পয়েন্টটা দেখো কী বলেছে। এরপরের পয়েন্টটা দেখো, অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেটস ইন রাউন্ড 2 who have filled up choices in round 2 and were allotted and admitted in round 2 provide willingness for participation in round 3 counseling and allowed to participate in round 3 counseling। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড 2তে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছো এবং রাউন্ড 2তে অ্যালোটেড কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমরা উইলিংনেস সাবমিট করেছো রাউন্ড 3 কাউন্সিলিং পার্টিসিপেট করার জন্য, তোমরা কী করবে, তোমরা সিম্পলি রাউন্ড 3 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করতে পারবে। মাঝে তোমাদের আর কোথাও কোনো রকমের কোনো রেজিস্ট্রেশন ফিস পে করতে হবে না বা নতুন করে রেজিস্ট্রেশন করারও কোনো রকমের কোনো দরকার নেই। কেমন? আচ্ছা, এরপর দেখো কী বলেছে। দি ক্যান্ডিডেটস who remain not reported in the allotted college during round 2 counseling are allowed to participate in round 3 counseling after payment of counseling fee once again। মানে যদি তোমাদের রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো কলেজে সিট অ্যালটমেন্ট এসে থাকে এবং তুমি অ্যালোটেড কলেজে গিয়ে রিপোর্টিং করোনি, মানে অ্যালোটেড কলেজে গিয়ে অ্যাডমিশন নাওনি, তাহলে তুমি রাউন্ড 3 কাউন্সিলিংটা পার্টিসিপেট করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিস যেটা আছে সেটা আবার নতুন করে পে করতে হবে। নতুন করে রেজিস্ট্রেশন ফিসটা পে করার পর তুমি রাউন্ড 3 কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে। জাস্ট তোমাদেরকে রেজিস্ট্রেশন ফিসটা পে করতে হবে, মানে রেজিস্ট্রেশন ফিজে যে 2000 বা 1500 টাকা যেটাই হোক না কেন সেটা তোমাদেরকে পে করতে হবে। আবার নতুন করে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসে তোমাদের যেতে হবে না, জাস্ট ফিটা পেমেন্ট করবে। ফিটা পেমেন্ট করার পর তোমরা এলিজিবল হয়ে যাবে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য। ফিটা তোমরা কখন পে করবে দেখবে, রাউন্ড 3 কাউন্সিলিংয়ের শিডিউলটা তোমরা দেখবে, সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে ফি পেমেন্টের টাইম পিরিয়ডটা। তো সেই নির্ধারিত সময়সীমার মধ্যেই তোমাদের ফিটাকে পেমেন্ট করে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করার জন্য এলিজিবল হয়ে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর during the physical document verification process, if a candidate fails in document verification and want to initialize their application, then such candidate can be allowed in round 1, round 2 and round 3। দেখো, যখন তোমাদের রাউন্ড 3 কাউন্সিলিংয়ের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে, এটা এখানে এরকমভাবে লিখেছে, বাট অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কি এরকম যে রাউন্ড 3 কাউন্সিলিংয়ের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হবে, সেখানে যদি তোমাদের কাছে কোনো ডকুমেন্ট না থাকে বা কোনো ডকুমেন্ট যদি ইনঅ্যাডিকুয়েট থাকে, মানে সেই ডকুমেন্টটা যদি আনঅ্যাকসেপ্টেবল হয়, তাহলে তোমরা কী করতে পারবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সেন্টারে যিনি নোডাল কাউন্সিলিং অফিসার আছেন ওনাকে রিকোয়েস্ট করে তুমি তোমার অ্যাপ্লিকেশনটাকে ইনিশিয়ালাইজ করে তুমি সেই রাউন্ড অফ কাউন্সিলিংটা পার্টিসিপেট করতে পারবে। কেমন? এই পয়েন্টটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছো তাদের জন্য। ঠিক আছে? অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট মানে যারা রাউন্ড 1 অথবা রাউন্ড 2তে রেজিস্ট্রেশন করেছো তাদের জন্য এটা নয়, এটা শুধুমাত্র যারা রাউন্ড 3 কাউন্সিলিংয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করছো তাদের জন্য। এরপর দেখো কী বলেছে, রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু হ্যাভ নট ফিল্ড আপ চয়েসেস ইন রাউন্ড 3 আর নট অ্যালাউড ইন রাউন্ড 3 কাউন্সিলিং। তার মানে যদি তোমরা চয়েস ফিলিং না করো ডেফিনেটলি তোমরা কাউন্সিলিংয়ে অ্যালোটেড হচ্ছে না। ঠিক আছে? চয়েস ফিলিং করতে হবে, চয়েস ফিলিং না করলে তো কলেজ অ্যালোটেড হওয়ার কোনো প্রশ্নই আসছে না। তো এটা এখানে লিখেছে। এরপর বলেছে, দ্য ক্যান্ডিডেটস হু রিমেইন অ্যাডমিটেড ইন রাউন্ড 3 কাউন্সিলিং আর নট অ্যালোড এনি ফার্দার ফর পার্টিসিপেশন in further round of counseling, they are not allowed to surrender their seats during the counseling process as stated earlier। মানে যদি কোনো ক্যান্ডিডেট রাউন্ড 3তে কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পেয়ে যাও, যদি কোনো ক্যান্ডিডেট রাউন্ড 3 কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়ে যাও এবং যদি তুমি অ্যালোটেড কলেজে গিয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করো, তাহলে তুমি এর পরবর্তী আর কোনো রাউন্ড অফ কাউন্সিলিং আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করতে পারবে না। তোমার কাউন্সিলিং এখানেই শেষ, মানে এই বছরের মতো তোমার কাউন্সিলিং এখানেই শেষ। ঠিক আছে? এরপর রাউন্ড 4 কাউন্সিলিং বা রাউন্ড 5, রাউন্ড 6, রাউন্ড 7
আর যতগুলো রাউন্ড অফ কাউন্সিলিং হোক না কেন, তুমি ফার্দার আর আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির আন্ডারে যতগুলো রাউন্ড অফ কাউন্সিলিং হবে কোনো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তোমার কাউন্সিলিং এখানেই কমপ্লিট হয়ে গেল। এবং যদি তুমি চাও রাউন্ড 3 কাউন্সিলিংয়ে তোমার জন্য যে সিটটা অ্যালোটেড হলো সেই সিটটাতে অ্যাডমিশন নেওয়ার পর, মানে সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর ফার্দার সেই সিটটাকে সারেন্ডার করানোর জন্য সেই অপরচুনিটি কিন্তু তোমরা পাবে না। মানে যতক্ষণ পর্যন্ত কাউন্সিলিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাউন্ড 3তে অ্যালোটেড কলেজে অ্যাডমিশন নেওয়ার পর সেই সিটটাকে তোমরা সারেন্ডার করাতে পারবে না। এখানে আমি আরেকটা জিনিস মেনশন করে দিই, এখানে হয়তো ক্লিয়ারলি সেটা লেখা নেই। সেটা হচ্ছে, ধরে নিচ্ছি কোনো একটা ক্যান্ডিডেট জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে ধরো সিট অ্যালটমেন্ট পেয়েছো রাউন্ড 3 কাউন্সিলিংয়ে। তুমি যথারীতি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে গিয়ে তোমার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করেছো। আচ্ছা, এবারে কিছুদিন পর হয়তো তোমার মনে হলো যে আমি আর এই কলেজে পড়াশোনা করবো না, আমি আমার সিটটাকে সারেন্ডার করাবো। এবারে যখন তুমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে তোমার সিট সারেন্ডার করাতে যাবে বা সিটটাকে রিজাইন করাতে যাবে, তখন কিন্তু জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজকে 1 লক্ষ টাকার একটা বন্ড অ্যামাউন্ট বা পেনাল্টি অ্যামাউন্ট তোমাদেরকে পে করতে হবে। 1 লক্ষ টাকার সেই পেনাল্টি অ্যামাউন্টটা পে করার পর তারপর তুমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে তোমার সিটটাকে সারেন্ডার করাতে পারবে এবং সিট সারেন্ডার করিয়ে তোমার সমস্ত ডকুমেন্টসগুলোকে তুমি ফেরত দিতে পারবে। আচ্ছা, এবারে এটা যদি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে হয়, ধরে নিচ্ছি তুমি আইকিউ সিটি মেডিকেল কলেজে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে সিট অ্যালটমেন্ট পেয়েছো। এবার আইকিউ সিটি মেডিকেল কলেজে অ্যাডমিশন হচ্ছে এনআরএস মেডিকেল কলেজে, তো তুমি যথারীতি এনআরএস মেডিকেল কলেজে গিয়ে আইকিউ সিটি মেডিকেল কলেজে তোমার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করেছো। এবারে কিছুদিন পর তোমার মনে হলো, মানে অ্যাডমিশন নেওয়ার কিছুদিন পর যদি তোমার মনে হয় যে আমি আইকিউ সিটি মেডিকেল কলেজের যে সিটটা আছে সেটাকে সারেন্ডার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইকিউ সিটি মেডিকেল কলেজে যেটা টোটাল ফিস আছে, যদি সেটা স্টেট কোটা হয় তাহলে স্টেট কোটা আন্ডারে যে টোটাল ফিসটা আছে পুরো ফিসটা কলেজ অথরিটিকে পে করার পর কলেজ অথরিটি তোমাকে অ্যালো করবে সিট সারেন্ডার করার জন্য। সিট সারেন্ডার করার অর্থ হচ্ছে কলেজ থেকে তুমি তোমার সিটটাকে রিজাইন করলে এবং তার পাশাপাশি তুমি যা যা ডকুমেন্টস কলেজে অ্যাডমিশনের সময় সাবমিট করেছিলে প্রত্যেকটা ডকুমেন্টস তুমি তারপর ফেরত পাবে। স্টেট কোটা আন্ডারে যে ফিসটা আছে, মানে 25 লাখসের যে ফিস আছে স্টেট কোটা আন্ডারে, পুরো ফিসটা পেমেন্ট করার পর তুমি এলিজিবল থাকবে সিটটাকে সারেন্ডার করানোর জন্য। কেমন? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি কোনো ক্যান্ডিডেট রাউন্ড 1-এ কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছো অথবা রাউন্ড 2-তে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছো, ধরে নিচ্ছি তুমি রাউন্ড 1-এ কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছো অথবা রাউন্ড 2-তে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছো, তাহলেও কিন্তু রাউন্ড 3 কাউন্সিলিংয়ের পরবর্তী আর কোনো রাউন্ড অফ কাউন্সিলিং তুমি পার্টিসিপেট করতে পারবে না। রাউন্ড 3 কাউন্সিলিং যখন কমপ্লিট হলো, রাউন্ড 3 কাউন্সিলিং কমপ্লিট হতে হতে যে কলেজে তুমি অ্যাডমিটেড আসো সেই সিটটাই তোমার ফাইনাল সিট হয়ে গেল। কেমন? ভালোমতো হয়ে বোঝানো। যদি কোনো ক্যান্ডিডেট রাউন্ড 1-এ কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছিলে, ফার্দার আর কোনো রাউন্ড অফ কাউন্সিলিং আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করোনি, রাউন্ড 3 কাউন্সিলিং কমপ্লিট, তোমার রাউন্ড 1-এর সিটটা ফাইনালাইজ হয়ে গেল, ওই সিটটা থেকে তুমি আর সিট সারেন্ডার করাতে পারবে না। যদি সিট সারেন্ডার করো বা সিটটাকে যদি রিজাইন করো, তাহলে আইদার তোমাকে বন্ড অ্যামাউন্টটাকে পে করতে হবে গভর্নমেন্ট কলেজ হলে, আর প্রাইভেট মেডিকেল কলেজ হলে পুরো কোর্স ফিসটা পে করতে হবে। ঠিক আছে, করে তারপর সিট সারেন্ডার করতে পারবে। আচ্ছা, যদি কেউ রাউন্ড 2 কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছো, সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ফার্দার আর আপগ্রেডেশনের জন্য কাউন্সিলিং পার্টিসিপেট করোনি, ঠিক আছে, তাহলে রাউন্ড 3 কাউন্সিলিং কমপ্লিট হওয়ার সাথে সাথে সেই সিটটা তোমার ফাইনালাইজ হয়ে যাবে। এরপর কিন্তু আর সেই সিটটা থেকে তুমি সিট সারেন্ডার করতে পারবে না। আচ্ছা, যদি কেউ ধরো রাউন্ড 1-এ কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছো, আপগ্রেডেশনের জন্য রাউন্ড 2 বা রাউন্ড 3 কাউন্সিলিং পার্টিসিপেট করেছো, কোনো কলেজে সিট অ্যালটমেন্ট আসেনি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার রাউন্ড 1-এ যে সিটটা আছে সেই সিটটা ফাইনালাইজ হয়ে যাবে, সেই সিট থেকে তুমি আর সিট সারেন্ডার করাতে পারবে না এবং তুমি ফার্দার আর কোনো রাউন্ড অফ কাউন্সিলিংও আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করতে পারবে না। সেম ইনসিডেন্ট রাউন্ড 2 কাউন্সিলিংয়ের ক্ষেত্রে। রাউন্ড 2-তে যদি তুমি কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পেয়ে থাকো, এবারে যদি তুমি রাউন্ড 3 কাউন্সিলিংটা আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করেছো কিন্তু রাউন্ড 3-তে তোমার কোনো কলেজে আপগ্রেডেশন আসেনি, সেক্ষেত্রে রাউন্ড 2-এর যে সিটটা আছে সেটাই তোমার ফাইনালাইজ হয়ে যাবে, ফার্দার তুমি এই সিটটা থেকে আর সিট সারেন্ডার করাতে পারবে না, মানে এই কলেজটা থেকে তুমি আর সিট সারেন্ডার করাতে পারবে না। কেমন? আর যদি কেউ রাউন্ড 3 কাউন্সিলিং অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে তো সেক্ষেত্রে আমি আগেই ডিসকাস করে দিলাম। আই হোপ পুরো বিষয়টা তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এত ভেঙে ভেঙে সময় নিয়ে বোঝানোর মেইন কারণ হচ্ছে যাতে তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন না থাকে। একদম সিম্পল ওয়ান লাইনের অ্যান্সার হচ্ছে, রাউন্ড 3 কাউন্সিলিং যখন কমপ্লিট হয়ে গেছে তখন তুমি যে কলেজে অ্যাডমিটেড আছো সেই কলেজের সিটটাই তোমার ফাইনাল সিট। এরপর আর কোনো রাউন্ড অফ কাউন্সিলিং তুমি আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করতে পারবে না এবং যদি তুমি ফার্দার সেই সিটটাকে সারেন্ডার করতে চাও, তাহলে সরকারি মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজ হলে সেক্ষেত্রে বন্ড অ্যামাউন্টটা তোমাদেরকে পে করতে হবে, 1 লক্ষ টাকার বন্ড অ্যামাউন্ট, আর প্রাইভেট মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজ হলে পুরো কোর্স ফিসটা তোমাদেরকে পে করে তারপর সিট সারেন্ডার করাতে হবে। ঠিক আছে, এরপর দেখো, দ্য ক্যান্ডিডেটস হু রিমেইন নট রিপোর্টেড ইন রাউন্ড 3 আফটার অ্যালটমেন্ট আর নট অ্যালোড এনি ফার্দার ইন কাউন্সিলিং প্রসেস, দে আর আউট অফ কাউন্সিলিং প্রসেস। যাদের রাউন্ড 3 কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজে সিট অ্যালটমেন্ট আসবে এবং তারা অ্যালোটেড কলেজে গিয়ে রিপোর্টিং করবে না, তারা ফার্দার আর কোনো রাউন্ড অফ কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে না, তারা পুরো কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে যাবে। কেমন? তারপরের পয়েন্টটা দেখো, নো অপশন ফর চয়েস আপগ্রেডেশন ইজ অ্যালাউড ইন দিস রাউন্ড। ডেফিনেটলি রাউন্ড 3 কাউন্সিলিংয়ের পর আপগ্রেডেশনের জন্য কোনো রাউন্ড অফ কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবে না, এটাই তোমাদেরকে আমি এতক্ষণ ধরে বলে এলাম। এরপর না, অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ের একটা ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন তোমরা জাস্ট দেখো। এখানে কি লিখেছে? রেজিস্টার্ড বাট নট অ্যালোটেড ক্যান্ডিডেটস টিল রাউন্ড 3
আর ডিরেক্টলি অ্যালোড টু পার্টিসিপেট ইন দিস রাউন্ড, দে ডু নট নিড টু পে দ্য কাউন্সিলিং ফি অ্যাগেন। মানে যদি তুমি রাউন্ড 1 কাউন্সিলিং পার্টিসিপেট করেছো, কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পাওনি, রাউন্ড 2 কাউন্সিলিং পার্টিসিপেট করেছো, কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পাওনি, এবং তুমি রাউন্ড 3 কাউন্সিলিংও পার্টিসিপেট করেছো, কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পাওনি, তাহলে তুমি ডিরেক্টলি রাউন্ড 4 বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং যেটা হচ্ছে সেই কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হয়ে গেছো, এবং তুমি ডিরেক্ট রাউন্ড 4 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করবে। কেমন? মাঝখানে তোমাকে কোথাও আর কোনো রকমের কোনো রেজিস্ট্রেশন ফিস পে করতে হবে না, কোথাও কোনো রকমের কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, তুমি অটো এলিজিবল হয়ে যাবে রাউন্ড 4 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করার জন্য। ওকে, এবারে আমি তোমাদেরকে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি ডেসক্রাইব করে দিচ্ছি। কেমন? আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সিলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও, তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সিলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই মেল আইডিতে মেইল করে অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। কেমন? আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সিলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটের কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও, তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সিলিং তোমরা পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংগুলোকে একটা সিঙ্ক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি ডিউরিং কাউন্সিলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট অথবা ম্যানেজমেন্ট কোটার সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তার রিগার্ডিংও কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করিয়ে দেওয়া। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া যায়। কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে এবং পেমেন্ট মেথডের উপরও সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া। কেমন? বাট এরকমটা কখনই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধরো ফিজ আছে 99 lakhs এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 lakhs বা 85 lakhs। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজে ফিস এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়। অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কী করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কী করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে, এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিংয়ের রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও, তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো, কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে তোমরা জয়েন করে নাও। নিলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফিরে যাক। ওকে, সো আই হোপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ক্লিয়ারলি এটা বোঝাতে পেরেছি যে রাউন্ড 3 কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কী কী ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখে তোমাদের রাউন্ড 3 কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করা উচিত। তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?